একটি ছেলে যে কিনা হঠাৎ একদিন এমন এক অদ্ভুত শক্তি পায় যেটির মাধ্যমে সে কোনো লোক কত বছর পর মারা যাবে সে বিষয়টি দেখতে পেতে শুরু করে। যেই শক্তি পাওয়ার পর সে বিভিন্নভাবে নানা ধরনের সমস্যায় পড়তে শুরু করে। ছেলেটি এই অদ্ভুত শক্তি দিয়ে কি করে এবং শেষমেশ সে এই শক্তির মাধ্যমে কোন বিপদে গিয়ে পড়ে সেই কাহিনী আমরা আজকের মুভিতে দেখতে পারবো। আশা করছি আপনাদের সবার এই মুভিটা অনেক ভালো লাগবে। তাই চলুন আজকের এই মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদের নায়ক শিবাকে দেখা যায়। সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। একদিন রাস্তায় হঠাৎ একটা মহিষ চলে আসে, যার জন্য সে গাড়ি ঘোরাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরের দৃশ্যে তাকে হসপিটালে দেখানো হয়। এখানে তার ছোটবেলার কিছু স্মৃতিও দেখানো হয়। ছোটবেলায় একবার শিবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। তার মা তার বাবাকে বলেছিল চলো ওকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাবা বলেছিল ডাক্তার আসবে, এত তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক হয়ে যাবে। এতে মা রেগে গিয়ে বলে তোমার ছেলের জন্য কোনো চিন্তাই নেই। ঠিক তখনই সেখানে এক সাধু আসে এবং বলে চিন্তা করো না, এই ছেলের কিছুই হবে না। এর মধ্যে এমন এক শক্তি আছে যার মাধ্যমে সে মানুষের শেষ সময় পর্যন্ত দেখতে পারবে এবং মানুষের উপকারও করবে। এরপর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয় যেখানে শিবার জ্ঞান ফিরে এসেছে। এত বড় দুর্ঘটনার পরও তার তেমন কিছুই হয়নি। গাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে গেলেও সে বেঁচে গিয়েছে। ডাক্তাররাও এটাকে এক প্রকার অলৌকিক ঘটনা বলে। এরপর শিবার এক আত্মীয়, যাকে সে ভাই বলে, সে সিসিটিভিতে দেখে এসেছে সেখানে কোনো মহিষী নাকি ছিল না। শিবা অবাক হয়ে যায়, কারণ সে তো নিজেই দেখেছিল সেখানে একটা মহিষ ছিল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরে আসার পর হঠাৎ সে একটা অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। প্রত্যেক মানুষের মাথার উপর একটা বৃত্ত আর তার ভেতরে একটা সংখ্যা। সে বুঝতে পারে না এটা কি। সে ডাক্তারকে ফোন করলে ডাক্তার বলে অ্যাক্সিডেন্টের কারণে হয়তো তোমার চোখে সাময়িক বিভ্রম হচ্ছে, কিছুদিনে হয়তো ঠিক হয়ে যাবে। তখন শিবা একটা লোককে জিজ্ঞেস করে আপনার মাথায় আমি কিছু দেখছি, কিন্তু লোকটা কিছুই বুঝে উঠতে পারে না শিবার এরকম কথাবার্তায়। আরেকজনকে শিবা জিজ্ঞেস করলে সে মজা করে বলে তাক দেখছি। এতে প্রথম লোকটা রেগে যায়। এরপর শিবা দেখে বেশিরভাগ মানুষের মাথায় সবুজ বৃত্ত আর একটা সংখ্যা, কিন্তু একজনের মাথায় লাল বৃত্ত, তার ভেতরে 2 লেখা রয়েছে। সেই লোকটা মোবাইলে গেম খেলতে খেলতে রাস্তা পার হচ্ছিল, আর ঠিক তখনই একটা বাসের নিচে পড়ে সে মারা যায়। ঠিক এই মুহূর্তে শিবা বুঝতে পারে সে যে সংখ্যা দেখেছে ওটা আসলে মানুষের বাকি জীবনের সময়। এরপর আমাদের 7 ঘন্টা আগের ঘটনা দেখানো হয়। একদল গুন্ডা শিবাকে তাড়া করছিল, তবে তখন শিবা পালিয়ে থানায় যায়। গুন্ডারা তখন তাকে হুমকি দিয়ে বলে একদিন তো বাইরে আসবি, তখন তোকে ছাড়বো না। পুলিশ তখন তাকে লকআপে ঢুকিয়ে দেয়। সেখানে এক বন্দী তাকে জিজ্ঞেস করে এত বড় গ্যাংস্টার তোমার পেছনে, তুমি নিশ্চয়ই বড় গ্যাংস্টার তাই না? শিবা তখন মজা করে নিজেকে গ্যাংস্টার বলে এবং নিজের গল্প বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলা থেকে শিবা খুব রাফ টাফ টাইপের ছেলে। সাইকেল চালাতো যেন বাইকের থেকেও দ্রুত করে। তারা মধ্যবিত্ত পরিবারের লোক। তার বাবা প্রচুর মদ্যপান করত, পরিবারের কোনো দায়িত্বই নিত না। শিবা বাড়ি বাড়ি পেপার আর দুধ বিলি করে টাকা উপার্জন করত, তাই পড়াশোনা ঠিকমতো করতে পারেনি। তার বাবা অনেক ঋণ নিয়ে রেখেছিল এবং একদিন সেই ঋণের বোঝা শিবার ওপর চাপিয়ে সে মারা যায়। পাওনাদাররা এসে টাকা চাইতে থাকে। তখন শিবা বলে আমাকে একটু সময় দিন, আমি সব শোধ করে দেব। এরপর অতিরিক্ত আয়ের জন্য সে ডেলিভারির জব নেয়। কিন্তু এক বাড়িতে একজন কাস্টমার তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করলে সে ভয়েই চাকরি ছেড়ে দেয়। তারপর তার এক আত্মীয় তাকে পরামর্শ দেয় তুমি যেভাবে গাড়ি চালাও তোমার জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজই সবচেয়ে ভালো হবে। যেই আইডিয়াটা তার অনেক ভালো লাগে। অন্যদিকে আমরা গুনা নামে এক সুদখোর লোককে দেখতে পাই, যে টাকা না দিলে মানুষকে নির্যাতন করে মেরে ফেলে। তার কাছ থেকেই শিবা অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা ধার চায়। তবে গুনা তখন শর্ত দেয় প্রতি মাসে সময় মতো সুদ দিতে হবে, না হলে তোকে শেষ করে দেব। এসব কথা শুনেও শিবা রাজি হয়ে যায়। শিবার পাশের বাড়িতে অশোক আর মীরা নামের এক দম্পতি থাকে। তারা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে। তারা শিবার অ্যাম্বুলেন্স কেনার খবর শুনে খুব খুশি হয়ে গিয়েছে। এদিকে শিবার প্রেমিকা নিশা তখন সেখানে এসে পৌঁছায়। সেই অ্যাম্বুলেন্সটা দেখে বলে ওয়াও, অ্যাম্বুলেন্সটা তো অনেক সুন্দর। এই সময় শিবার কাছে একটা কল আসে। তাকে দ্রুত সেখান থেকে যেতে বলা হয়। আসলে একটা লোক অনেক অসুস্থ ছিল, তাই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু রোগীর আত্মীয়রা শিবার ওপর চাপ দিতে থাকে দ্রুত চালাতে। শিবা বলে এর চেয়ে বেশি দ্রুত চালাতে পারবো না, তাহলে তো মিটারই ভেঙে যাবে। তবে এক পর্যায়ে সেই বৃদ্ধ মানুষটা মারা যায়। তখন তার আত্মীয়রা শিবার পেছনে লেগে যায়। তারা বলতে থাকে তোমার জন্যই আমাদের মানুষটা মারা গিয়েছে। শিবা কোনোভাবে সেই স্থান থেকে পালিয়ে আসে। এরপর একদিন এক গুন্ডা গ্যাংয়ের লোকজন শিবার কাছে আসে। তারা বলে তাদের একজন সাথী গুরুতর আহত। শিবা তাকে দেখেই আগেই বলে দেয় এ তো পথে যেতে যেতেই মারা যাবে। এই কথা শুনে তারা রেগে যায়। তারা বলে এরকম অশুভ কথা কেন বলছো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও।
শিবা দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলে আর একটু আগে আনতে পারলে হয়তো ভালো হতো, কারণ এখন তার অবস্থা খুবই খারাপ। যেই কথা শুনে গুন্ডারা শিবাকে হুমকি দেয়। গুন্ডারা বলে, আমাদের ভাইয়ের কিছু যদি হয় তাহলে তোকে আমরা মেরে ফেলবো। আর এই কারণেই শিবা বর্তমানে পালিয়ে থানায় গিয়েছে। এই গল্পটাই সে তার সেলমেটকে বলছিল। সেলমেট তখন রেগে বলে, এই গাধা, তুই কোনো গ্যাংস্টার না, ফালতু গল্প বলে আমার সময় নষ্ট করলি। সেখানে আরেকজন সাধুও বসেছিল। সে সবসময় জান্ডা জান্ডা বলে মন্ত্র জপ করছিল। শিবা জিজ্ঞেস করে, এটাকে? সেলমেট বলে, যেদিন থেকে এসেছে শুধু এই জপই করছে, মনে হয় ভণ্ড বাবা। এরপরে শিবা পুলিশকে অনুরোধ করে তাকে ছেড়ে দিতে। পুলিশও তখন তাকে ছেড়ে দেয়। শিবা বাড়ি ফিরে দেখতে পায় সে যে টাকা জমিয়ে রেখেছিল তা আর নেই। সে তার মাকে জিজ্ঞেস করলে তার মা বলে, ওগুলো আমি পূজার জন্য রেখে দিয়েছি। শিবা রেগে গিয়ে বলে, সবসময় শুধু পূজা, এখন আমি সুদের টাকা কি করে দেব? আসলে তার মা যমরাজের কাছে প্রার্থনা করেছিল যাতে তার ছেলে নিরাপদে থাকে। এদিকে শিবা আবার অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়। আর এই দৃশ্যটাই সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। আসলে সেখানে কোনো মহিষ ছিল না, শুধু শিবার চোখেই দেখা গিয়েছিল। আর সেখানেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বর্তমানে শিবা হসপিটালে যায়। সেখানে এক ছোট ছেলেকে তার বাবা মা নিয়ে এসেছে। তবে ডাক্তার তখন বলে, এর অবস্থা খুবই খারাপ, অপারেশন করলেও বাঁচানোর সম্ভাবনা মাত্র 5%। যে কথা শুনে মা হাউমাউ করে কেঁদে ওঠে। কিন্তু শিবা জানে ছেলেটা বাঁচবে, তাই সে মাকে বলে, চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক হয়ে যাবে, শুধু প্রার্থনা করুন। মা বলে, তোমার কথা যেন সত্য হয়। এরপর ছেলেটির অপারেশন শুরু হয় এবং অপারেশনের পর ছেলেটির মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এসব দেখে শিবা ভাবে তার এই শক্তি দিয়ে সে অনেক মানুষের উপকার করতে পারবে। এরপর সে বাড়ি ফিরে এসে দেখে তার মা 100 বছর বাঁচবেন। সে বলে, মা, আপনি তো 100 বছরেও নট আউট থাকবেন। যে কথা শুনে মা অবাক হয়ে যায়। ঠিক তখন নিশা আসে। শিবা দেখে সে 80 বছর বাঁচবে। নিশা তখন বলে, সবাই তো 100 বছর বাঁচার কথা বলে, তুমি 80 বছর কেন বলছো? শিবা হেসে বলে, তুমি তো এখনই 20 থেকে 25, তাই 80 বললাম, মোটামুটি 100ই তো। এরপর শিবা আয়নার নিজের বয়স দেখতে চায়, কিন্তু নিজেরটারই দেখতে পায় না। অন্যদিকে এক রাজনৈতিক মিটিং এ মন্ত্রীপদ নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে রাজাইয়া নামে এক এমএলএ মন্ত্রী হতে চাচ্ছিল, যার পক্ষে সেখানে কেউ ছিল না। তাই তখন সে সকলকে মিষ্টির বক্স দেয়, যেটা খুলে সবাই ভয় পেয়ে যায়, কারণ ভেতরে তাদের আত্মীয়দের কাটা আঙুল ছিল। রাজাইয়া হুমকি দেয়, আমার বিরুদ্ধে গেলে পরের বার মাথা পাবে। যা শুনে সকলেই ভয় পেয়ে যায় আর তাকে মন্ত্রী বানাতে রাজি হয়ে যায়। এদিকে শিবা এক লোককে দেখে যে আগামী 7 মিনিটের মধ্যে মারা যাবে। সে তখনই সেই লোকটাকে বলে, আমি তোমাকে বাঁচাতে পারি, একটু টাকা দাও। তবে লোকটা এতে বিশ্বাস করে না। এরপরও শিবা চেষ্টা করলে লোকটা দুর্ভাগ্যবশত ড্রেনের গর্তে পড়ে সেখানে মারা যায়, যা দেখে শিবা খুব দুঃখ পায়। এরপর সে আরেকজনকে বাঁচাতে চায়, কিন্তু তাকেও কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর দ্বারা গুলি করে মেরে ফেলা হয়। পরে জানা যায় সে একজন সন্ত্রাসী ছিল। সেনাবাহিনী শিবাকে ধন্যবাদ দেয়। শিবা বলে, কোনো পুরস্কার পাবো? তারা বলে, না, শুধু একটা প্রশংসাপত্র পাবে। এরপর শিবা দেখে এক লোক নারকেল গাছের নিচে বসে আছে, যে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। সে ভাবে নারকেল পড়ে হয়তো সে মারা যাবে, তাই সে অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ ধরেই কিছু হয় না। যা দেখে শিবার মনে শান্তি পায়, কারণ সময় পার হয়ে যাওয়ার পরও লোকটি মারা যায়নি। তবে পরে গিয়ে দেখে লোকটা আগেই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তখন শিবা বুঝতে পারে সে শুধু কারো মৃত্যুর সময় দেখতে পারে, কিন্তু মৃত্যু ঠেকাতে পারে না। ঠিক তখন কাউন্সিলর নির্বাচনের প্রচারণা চলছিল। গণেশ নামে এক ব্যক্তি প্রচারণা করছিল। শিবা তখন দেখে সে মাত্র 7 দিন বাঁচবে। তখন শিবা মনে মনে বলে, 1 সপ্তাহ পর তুই তো এমনিই মরবি, তুই আবার কাউন্সিলর হবি। আসলে গণেশ নিশার বাবাকে অনেক টাকা ধার দিয়েছিল, যা তিনি শোধ করতে পারেননি। তাই সে নিশাদের বাড়ির জিনিসপত্র তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যখন শিবা এটা জানতে পারে তখন সে নিশাকে নিয়ে গণেশের বাড়িতে যায়। নিশাকে বাইরে রেখে শিবা একাই ভেতরে ঢোকে এবং বলে, আমার 20 লাখ টাকার দরকার, আমাকে শুধু 8 দিনের সময় দিন, আমি আপনাকে 25 লাখ টাকা ফেরত দেব, কারণ খুব শীঘ্রই আমি বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছি। গণেশ সন্দেহ করে বলে, আমি তোমার কথা বিশ্বাস করব কি করে? শিবা বলে, একবার বিশ্বাস করে দেখুন, আমি অবশ্যই টাকা ফেরত দেব, ঠিক 8 দিনের মাথায় আপনি আপনার টাকা পেয়ে যাবেন। গণেশ বলে, যদি টাকা না দাও তোমার সবকিছু কিন্তু আমি ছিনিয়ে নেব। এই কথায় শিবা রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয়। সে বলে, আমি শুধু আপনার হাতেই টাকা দেব, অন্য কারো হাতে নয়। এভাবে দুজনের মধ্যে একটা চুক্তি হয়। শিবা সাইন করে, কিন্তু আসলে শিবা জানে 7 দিনের মধ্যেই গণেশ মারা যাবে, তাই টাকা ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না। এরপর শিবা সেই টাকা নিশাকে দিয়ে বলে, এটা দিয়ে তোমার বাবার ঋণ শোধ করে দাও। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করে নিশার বাবা মাত্র 2 দিনের মধ্যেই মারা যাবেন। তবুও সে এখানে কিছু বলে না, কারণ সে মনে করে যাই হোক লোকটা তো মাতালি ছিল।
অন্যদিকে গুনা, যে কিনা শিবাকে টাকা ধার দিয়েছিল, সে নিজে কাউন্সিলর হতে চায়, কিন্তু গণেশ প্রথম প্রার্থী হওয়ায় গুনা তাকে সরিয়ে দিতে চায়। তবে একদিন শিবা গুনার কাছে সুদ দিতে গেলে তাদের কথা শুনে ফেলে। তখন শিবা বলে, গুনা ভাই, গণেশকে সরানো আমার বা হাতের খেলা, 7 দিনের মধ্যেই তার জানাজা বের করে দেব। যা শুনে গুনা সন্দেহ করে। তখন শিবা নিজের যোগ্যতা প্রমাণ করতে বলে, 2 দিনের মধ্যে আমি একজনকে এমন ভাবে মারবো যেটা সবাই স্বাভাবিক মৃত্যু ভাববে। আমি আপনাকে আগেই সময় বলে দেব, আপনি নিজেই দেখে নেবেন। আসলে শিবা জানে নিশার বাবা ঠিক কখন মারা যাবে। সে সেই সময়টা গুনাকে বলে দেয়। শিবা বলে, আপনি ঠিক সেই মুহূর্তে গিয়ে তাকে মরতে দেখতে পাবেন। এদিকে মীরা, যে কিনা শিবার প্রতিবেশী, খুব মন খারাপ করে বসেছিল, কারণ আজ রাখি বন্ধন, কিন্তু তার কোনো ভাই নেই। ঠিক তখন শিবা এসে বলে, আমি তো সবসময় আপনাকে বড় বোন মনে করে এসেছি, আপনি কি আমাকে ছোট ভাই মনে করবেন না? এতে মীরা খুশি হয়ে যায়। রাখি পরিয়ে তারা একসাথে ঘুরতে বের হয়। পরের দৃশ্যে নিশার বাবা ঠিক শিবার বলার সময়ই মারা যান। গুনাও তার লোকজন সেটা দেখে নিশ্চিত হয় যে শিবার কথাই সত্যি হয়েছে। এবার গুনা পুরোপুরি বিশ্বাস করে এবং গণেশকে মারার দায়িত্ব শিবাকেই দেয়। গুনা তাকে মোটা অঙ্কের টাকা দেয় এবং নজর রাখার জন্য নিজের লোক লাগিয়ে দেয়। এরপর শিবা সেই টাকা দিয়ে নিজের ঋণ শোধ করে এবং মাকে বলে, মা, তুমি যত ইচ্ছে পুজো করো, আমার কাছে এখন অনেক টাকা আছে। শিবা এটাও বুঝতে পারে গুনার লোকেরা তাকে নজরদারি করছে, তাই সে এমন ভান করে সে যেন কোনো এক তান্ত্রিকের কাজ করছে। এসব দেখে গুনার লোকেরা তার কাছে গিয়ে বলে, ও তো কোনো কালো জাদু তন্ত্রমন্ত্র করছে। এদিকে গণেশ এক মহিলার সাথে ঘনিষ্ঠ হতে চায়, এর জন্য কিছু শক্তিশালী ট্যাবলেট খায়, যার কারণে হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাক করে সে সেখানেই মারা যায়। এরপর রাজাইয়া, যে কিনা একই দলের একজন এমএলএ, সে আসে তার মৃতদেহে মালা দিতে। তখন গুনা তার সাথে কথা বলতে চায় যাতে কাউন্সিলরের পদটা সে পায়, কিন্তু রাজাইয়া সেখান থেকে চলে যায়। পরে গুনা শিবাকে বলে, আমার জীবনও ঝুঁকিতে আছে মনে হচ্ছে, তুমি কি আমাকে রক্ষা করতে পারবে? শিবা তখন দেখে গুনার মাথার উপর 70 লেখা। সে বলে, আপনি 70 বছর পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি দিলাম, এ বিষয়ে আপনি চিন্তা করবেন না। অন্যদিকে নিশা বাজারে কিছু জিনিসপত্র কিনছিল, তবে তখন গুনার লোকেরা তাকে খারাপ ভাবে দেখছিল। তারা জানতো না সে শিবার প্রেমিকা। ঠিক তখন শিবা এসে সেখানে তন্ত্রপন্ত্র পড়ার ভান করে, যা দেখে তারা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এ বিষয়টা দেখে নিশাও অবাক হয়ে যায়। নিশা বলে, ওরা হঠাৎ চলে গেল কেন? শিবা বলে, আমাকে দেখে ভয় পেয়েছে, আমি তো খুব ডেঞ্জারাস। এরপর তারা ফিরে আসে। তখন অশোক, অর্থাৎ মীরার স্বামী, ব্যবসায়ের কাজে অন্য শহরে যাচ্ছে। শিবা খেয়াল করে অশোক 2 দিনের মধ্যেই মারা যাবে আর মীরা 65 বছর পর্যন্ত বাঁচবে, যা দেখে শিবা যে কোনো মূল্যে হোক অশোককে বাঁচানোর চিন্তা করে। তাই সে বলে, তোমাকে ছাড়া মীরা অনেক একা হয়ে যাবে, প্লিজ তুমি মিটিং ক্যান্সেল করে দাও। কিন্তু অশোক এতে রাজি না এবং সেখান থেকে চলে যায়। যার 2 দিন পর অশোকের মৃতদেহ বাড়িতে ফিরে আসে, যেটি সহ্য করতে না পেরে মীরা নিজেকেও শেষ করে ফেলে। এই কাহিনী দেখে শিবা বুঝতে পারে না যে মীরা কি করে মারা গেল, সে তো 65 বছর পর্যন্ত বাঁচার কথা। এসব ঘটনার পর সে বুঝতে পারে এসব পরিবর্তন করাও সম্ভব। একদিন শিবা তার গার্লফ্রেন্ডের সাথে বাইরে ঘুরছিল, তখন সে কিছু লোকের মাথার উপর দেখতে পায় তারা আগামী 4 দিনের মধ্যে মারা যাবে। শিবা তাদেরকে জিজ্ঞেস করে, 4 দিন পর তোমরা সবাই কোথায় থাকবে? তখন তারা বলে, রাজাইয়া ভাইয়ের মিটিং এ যাব আমরা। যা শুনে সে বুঝতে পারে সেই মিটিং এ এমন কিছু হবে যার জন্য তাদের মৃত্যু হবে। তাই শিবা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই মিটিংটা বন্ধ করতে হবে। সে গোপনে এ ব্যাপারে পুলিশকে ফোন করে বলে দেয়। শিবা বলে, মিটিং এর জায়গায় বোমা রাখা আছে। যা শুনে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। পুরো এলাকা ঘিরে ফেলে, মিটিং বাতিল করা হয়। যারা সেখানে যাওয়ার কথা ছিল তারা সেই স্থানে যায় না। এর ফলে শিবা অনেক মানুষকে বাঁচাতে সক্ষম হয়ে যায়। তবে ঘটনা এখানেই শেষ হয় না। অন্যদিকে রাজাইয়া বুঝতে পারে তার মিটিং হঠাৎ বাতিল হওয়া কোনো সাধারণ ঘটনা না। সে সন্দেহ করতে শুরু করে কেউ ইচ্ছে করে এটা করিয়েছে। ধীরে ধীরে তার সন্দেহ গিয়ে পড়ে শিবার ওপর। এদিকে গুনাও বুঝতে পারে গণেশের মৃত্যুটা আসলে শিবার বলা মতোই হয়েছে। তাই সে পুরোপুরি শিবার উপর নির্ভর হতে শুরু করে, কিন্তু একই সঙ্গে তার উপর নজরদারিও আরো বাড়িয়ে দিয়েছে। শিবা এখন এক কঠিন অবস্থায় পড়ে যায়। একদিকে তার এই শক্তি দিয়ে সে মানুষের জীবন বাঁচাতে চায়, অন্যদিকে খারাপ লোকেরা তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। এভাবে একদিন রাজাইয়ার লোকজন শিবাকে ধরে নিয়ে যায়। রাজাইয়া তখন সরাসরি জিজ্ঞেস করে, তুই কিভাবে আগেই জানিস যে কে কখন মারা যাবে? শিবা প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পরে সব সত্যি বলতে বাধ্য হয়। রাজাইয়া তখন একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে চায় শিবাকে ব্যবহার করে তার সব শত্রুদের মৃত্যুর সময় জেনে তাদেরকে একে একে সরিয়ে ফেলতে। শিবা এতে রাজি হয় না। সে বলে, আমি এই শক্তি মানুষ বাঁচানোর জন্য পেয়েছি, মারার জন্য নয়। একথা শুনেই রাজাইয়া ক্ষেপে যায় আর তাকে মারার হুমকি দেয়। এদিকে গুনাও বুঝতে পারে শিবা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই সেও শিবাকে শেষ করে দিতে চায়। এখন শিবা চারিদিক থেকে বিপদে পড়ে গিয়েছে।
একদিকে রাজাইয়া তো অন্যদিকে গুনা। ঠিক তখন শিবা আবারও সেই যমরাজের মন্দিরে যায়। সেখানে সে প্রার্থনা করে বলে, আমি কি করব, আমাকে সঠিক পথ দেখান। ঠিক তখনই সে যেন ভেতর থেকে একটা শক্তি উপলব্ধি করে। সে বুঝতে পারে তাকে ভয় না পেয়ে নিজের শক্তিকে সঠিক ব্যবহার করতে হবে। এদিকে রাজাইয়া একটা বড় সভার আয়োজন করে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিল। শিবা দেখে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, অনেক মানুষের মৃত্যু হতে পারে। সে আবার নিজের বুদ্ধি ব্যবহার করে চুপি চুপি নিরাপত্তা বাড়িয়ে দেয়, কিছু লোককে সরিয়ে দেয়, আর শেষ মুহূর্তে বড় দুর্ঘটনাটা ঘটার আগেই সেটা ঠেকানোর চেষ্টা করে দেয়। এই ঘটনার কারণে রাজাইয়ার পরিকল্পনা পুরো ভেস্তে যায়। পুলিশও তার অপরাধের প্রমাণ পেয়ে যায়। অন্যদিকে গুনা পালানোর চেষ্টা করলে সে নিজেই নিজের ভাগ্যের ফাঁদে পড়ে যায়, কারণ শিবা আগেই দেখেছিল তারও এক নির্দিষ্ট সময় আছে। শেষ পর্যন্ত রাজাইয়া ও গুনা দুজনেই নিজেদের কুকর্মের ফল পায়। আর শিবা বুঝে যায় সে কারো মৃত্যুকে থামাতে না পারলেও অনেক ক্ষেত্রে মানুষকে বাঁচানোর সুযোগ তৈরি করতে পারে। তার এই শক্তি কোনো অভিশাপ না, বরং একটা দায়িত্ব, একটা অসাধারণ মেসেজ দিয়ে এভাবেই চিরঞ্জীবা সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায়। মৃত্যু নিশ্চিত, কিন্তু তার আগে আমরা কতদিন বাঁচতে পারলাম সেটাই আসল। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।